তোমার কি কখনো মনে হয়েছে যে তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য দিন-রাত পরিশ্রম করেছ, কিন্তু সেগুলো তোমার হাতে বালির মতো হারিয়ে গেছে? তুমি কি কখনো সেই কষ্ট অনুভব করেছ যখন তোমার নিজের লোকেরা, তোমার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, এমনকি যাদের জন্য তুমি কখনো কোনো ভুল করনি, হঠাৎ তোমার বিরুদ্ধে চলে যায়? তাদের চোখে জ্বলন্ত অনুভূতি, কথায় বিদ্রূপ, আর হৃদয়ে একটাই আবেগ, ঈর্ষা। কেন? কারণ তুমি বড় কিছু করতে চেয়েছিলে, কারণ তুমি হাল ছাড়তে অস্বীকৃতি জানাইছিলে। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি সত্যিই তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার আসল পথ জানো? তুমি কি জানো যে তোমার ছোট ছোট অভ্যাস, সেই ছোট ছোট দৈনন্দিন সিদ্ধান্ত তোমার শত্রুদের আরও শক্তিশালী করে তুলছে? আজ আমি তোমাকে একটি গল্প বলতে যাচ্ছি। আমি তোমাকে এমন একটি শিক্ষা দিতে যাচ্ছি যা কেবল তোমার হৃদয় স্পর্শ করবে না, বরং তোমার মনকেও নাড়িয়ে দেবে। এই গল্পটি চাণক্য নীতি, মহান চাণক্য, যিনি একজন সাধারণ ছেলেকে চন্দ্রগুপ্ত মৌর্যে রূপান্তরিত করেছিলেন, এবং 7টি গোপন রহস্য দ্বারা অনুপ্রাণিত, যা সঠিকভাবে অনুসরণ করলে কেবল তোমাকে অর্থ উপার্জন করতে পারে না, বরং তোমার শত্রুদেরও অবাক করে দিতে পারে। কিন্তু মনে রাখবেন, এই গোপন রহস্যগুলি এত শক্তিশালী যে তোমার কখনই কারো সাথে ভাগ করে নেওয়া উচিত নয়। তুমি কি প্রস্তুত? তাহলে আসুন এই আকর্ষণীয় যাত্রা শুরু করি। একটি ছোট শহরে রোহিত নামে একটি ছেলে থাকত। তার বয়স 30 বছর। তার বড় স্বপ্ন ছিল, কিন্তু পকেটে টাকা ছিল না। প্রতিদিন সকালে সে তার পুরনো সাইকেল চালিয়ে মাঠে কাজ করতে যেত। সারাদিন পরিশ্রমের পর সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরল, তখন তার মায়ের চোখে একই প্রশ্ন, বাছা, আর কতদিন এভাবে চলবে? রোহিতের কাছে কোনো উত্তর ছিল না। সে কেবল হেসে বলল, মা, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু রাতে যখন সে তার বিছানায় শুয়েছিল, তখন একই প্রশ্ন তার মনে ঘুরপাক খাচ্ছিল, সবকিছু কি সত্যিই ঠিক হয়ে যাবে? কঠোর পরিশ্রম কি যথেষ্ট? একদিন গ্রামে মেলা বসেছিল। রোহিত সেখানে গিয়ে তার পুরনো বন্ধু রাহুলের সাথে দেখা করে। রাহুল, যে রোহিতের সাথে স্কুলে যেত, এখন একটি বড় গাড়িতে করে এসে পৌঁছেছে। সে একটি স্যুট পরে, একটি চকচকে ঘড়ি পরে, এবং তার আত্মবিশ্বাস রোহিতের আগে কখনো অনুভব করেনি। রাহুল হেসে বলল, কি খবর বন্ধু? তুমি এখনো মাঠে ঘামছ? কঠোর পরিশ্রম কোনো কাজে আসে না, তোমার মস্তিষ্ক ব্যবহার করতে হবে। রোহিত চুপচাপ শুনল, কিন্তু ভেতরে ভেতরে সে জ্বলে উঠল। সে রেগে গেল, কিন্তু একই সাথে সে ভাবল, কঠোর পরিশ্রম কি আসলেই মূল্যহীন? তোমাদের মধ্যে কতজন নিজেকে রোহিতের মতো দেখতে পান? কত মানুষ দিনরাত কঠোর পরিশ্রম করে, তবুও মনে করে জীবন একই রকম? আর কত মানুষ রাহুলের মতো লোকদের প্রতি ঈর্ষান্বিত হয়, কিন্তু তারা বুঝতে পারে না যে তারা কি করছে যা আমরা পারি না। রোহিতের গল্প এখানেই শেষ হয় না। একদিন রাতে তার খামার থেকে ফেরার সময় পথে তার সাথে একজন বৃদ্ধ সন্ন্যাসীর দেখা হয়েছিল। সন্ন্যাসীর চোখে এক অদ্ভুত ঝলক ছিল, যেন সে রোহিতের মনের সব কিছু বুঝতে পারে। সন্ন্যাসী তাকে থামিয়ে জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি দুঃখিত কেন? তোমার যা দরকার তা ঠিক সেখানেই, শুধু এটি দেখার দৃষ্টি। রোহিত উত্তর দিলেন, বাবা, আমি কঠোর পরিশ্রম করি, কিন্তু কিছুই বদলায় না, মানুষ কেবল আমাকে ছাড়িয়ে যায়। সন্ন্যাসী হেসে জিজ্ঞাসা করলেন, তুমি কি কখনো চাণক্য পড়েছ? রোহিত উত্তর দিলেন, এটা কেবল বইয়ে রাজা সম্রাটদের লেখা, আমার মতো দরিদ্র মানুষের এর সাথে কি সম্পর্ক? সন্ন্যাসী হেসে বললেন, চাণক্য জাদুকর ছিলেন না, তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি বুঝতেন যে পৃথিবী কিভাবে কাজ করে। তিনি 7টি গোপন রহস্য আবিষ্কার করেছিলেন, যা অর্থ, ক্ষমতা এবং সম্মান আনতে পারে। কিন্তু এই গোপন রহস্যগুলো বুঝতে হলে প্রথমেই মনকে প্রস্তুত করতে হবে। তুমি কি প্রস্তুত? রোহিত মাথা নাড়ল, আর সেই যাতে সন্ন্যাসী বাবা তাকে প্রথম গোপন কথাটি জানালেন। সন্ন্যাসী বাবা বললেন, রোহিত, প্রথম গোপন কথা হলো, তোমার পরিকল্পনা কাউকে বলো না। তোমার হৃদয়ে যে স্বপ্ন আছে তা নিজের কাছেই রাখো। কেন? কারণ পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে। একজন হলো যারা তোমার সাফল্যে ঈর্ষান্বিত হয়, এবং অন্যজন হলো যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করে। তুমি যদি তোমার পরিকল্পনার কথা সবাইকে বলো, তাহলে তারা তা নষ্ট করার চেষ্টা করবে। রোহিত জিজ্ঞেস করল, কিন্তু বাবা, এমনকি বন্ধুদের কাছেও নয়? সন্ন্যাসী বাবা বললেন, বন্ধুরাও মানুষ বাবা। আজ তারা তোমার সাথে আছে, আগামীকাল তারা তোমার বিরুদ্ধে হতে পারে। তুমি কি কখনো লক্ষ্য করনি যে মানুষ প্রথমে তোমার প্রশংসা করে এবং তারপর সুযোগ পেলেই তোমার পিঠে ছুরি মারে? রোহিতের মনে পড়ল রাহুলের কথা। সে ভাবল, যদি রাহুল জানত আমিও বড় কিছু করতে চাই, তাহলে সে আমাকে আরও বেশি মজা করবে। তোমার সাথে কি কখনো এমনটা হয়েছে? তুমি কি কখনো কাউকে তোমার স্বপ্নের কথা বলেছ এবং উপহাস করা হয়েছে? নাকি তারা কি অন্য কাউকে তোমার পরিকল্পনার কথা বলেছে, যার ফলে তোমার স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে? চাণক্য বলতেন, তোমার উদ্দেশ্য গোপন রাখো এবং দ্রুত পদক্ষেপ নাও। এটাই প্রথম গোপন কথা, যা তোমাকে তোমার শত্রুদের হাত থেকে রক্ষা করবে। সারা রাত ধরে সন্ন্যাসী বাবার কথা রোহিতের মনে প্রতিধ্বনিত হচ্ছিল।
প্রথম গোপন কথা, তোমার পরিকল্পনা কাউকে বলো না। এটা তার জন্য নতুন আলোর মতো ছিল। পরের দিন সকালে যখন সে মাঠের দিকে যাচ্ছিল, তখন সে ভিন্ন কিছু করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু কি? তার কাছে টাকা ছিল না, বড় সুযোগও ছিল না। তবুও সে একটি ছোট পরিকল্পনা করেছিল। প্রতি সপ্তাহে গ্রামের বাজারে একটি মেলা বসত, যেখানে দূর দূরান্ত থেকে মানুষ তাদের জিনিসপত্র বিক্রি করতে আসত। রোহিত ভাবল, কেন কিছু বিক্রি করা হবে না, এমন কিছু যা মানুষ কিনবে। সে তার মায়ের সাথে কথা বলে এবং ধার করে কিছু মাটির পাত্র কেনে। তার পরিকল্পনা ছিল মেলায় বিক্রি করা, কিন্তু এবার সে কাউকে কিছু বলেনি, তার বন্ধুদের নয়, তার প্রতিবেশীদের নয়। তার প্রথম গোপন কথাটি মনে পড়ে গেল। মেলার দিন সে খুব ভোরে ঘুম থেকে উঠেছিল। সে তার সাইকেলে বাসনপত্র চাপিয়ে বাজারে চলে গিয়েছিল। পথের রাহুলের সাথে তার দেখা হয়েছিল। রাহুল হেসে বলেছিল, তুমি কি বহন করছো রোহিত? বাসনপত্র বিক্রি করবে? রোহিত হেসে বলল, না বন্ধু, আমি শুধু আমার মায়ের জন্য কিছু নিচ্ছি। রাহুল হেসে চলে গেল। রোহিত মনে মনে ভাবল, সত্য কথা না বলাটা ভালো। রোহিত মেলায় তার ছোট্ট স্টলটি বসিয়ে দিল। প্রথমে লোকেরা কেবল তাকিয়ে রইল। তারপর একজন মহিলা এসে বাসনপত্রের দাম জিজ্ঞাসা করলেন। রোহিত একটু ইতস্তত করলেন, কিন্তু কোনো কথা না বলেই মহিলা দুটি বাসনপত্র কিনে ফেললেন। ধীরে ধীরে আরও লোক এলো এবং সন্ধ্যা নাগাদ সমস্ত বাসনপত্র বিক্রি হয়ে গেল। প্রথমবারের মতো রোহিতের হাতে 50 টাকা ছিল, যা কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত হয়েছিল। খুব অল্প পরিমাণ, কিন্তু তার জন্য এটি ছিল একটি নতুন শুরু। সে খুশিতে বাড়ি ফিরে তার মাকে টাকা দেখালো। তার মা কাঁদতে কাঁদতে বললেন, তিনি বললেন, বাছা, এটা তো মাত্র শুরু। রোহিত সেই রাতে ঘুমাতে পারল না। সে ভাবছিল, আমি যদি রাহুলকে আমার পরিকল্পনা বলতাম, তাহলে সে হয়তো আমাকে উপহাস করত, অথবা সে নিজে সেখানে কাজ করার চেষ্টা করত এবং আমার সুযোগটি নিতে পারত। প্রথম গোপন কথাটি সত্যিই কাজ করেছিল, কিন্তু এখন যাত্রা শুরু হয়েছিল, তবে এটি ছিল অনেক দীর্ঘ। পরের রাতে তিনি আবার সন্ন্যাসী বাবার সাথে দেখা করলেন। দ্বিতীয় রহস্য, কঠোর পরিশ্রমকে বুদ্ধিমত্তার সাথে সংযুক্ত করা। সন্ন্যাসী বাবা রোহিতকে বললেন, কিন্তু এখন ভাবুন, আমাদের কি প্রতিবার বাসনপত্র কেনা বেচা করা উচিত? এটা দেখে তিনি হেসে বললেন, দেখো বাবা, প্রথম রহস্যটা কাজ করেছে, কিন্তু এখন দ্বিতীয় রহস্যটা বুঝতে পারো। কঠোর পরিশ্রম করো, কিন্তু তোমার মস্তিষ্কের সাথে তা সংযুক্ত করো। যারা শুধু ঘাম ঝরায় তারা শ্রমিকই থেকে যায়, যারা তাদের মস্তিষ্ক ব্যবহার করে তারাই প্রভু হয়ে ওঠে। রোহিত বলল, বাবা, আমি কঠোর পরিশ্রম করি, আমি মাঠে কাজ করি, এখন আমি বাসন বিক্রি করি, কিন্তু এগুলো ছোট জিনিস, আমি কিভাবে বড় কিছু করতে পারি? সন্ন্যাসী বাবা বললেন, শোনো, কেবল সেই পরিশ্রম করো যা তোমাকে এগিয়ে নিয়ে যায়। বাসন বিক্রি করে তুমি ভালো করেছ, এটাই কি যথেষ্ট? কেন এমন কিছু করবেন যার জন্য বারবার কঠোর পরিশ্রমের প্রয়োজন হয় না, বরং কেবল একটি প্রচেষ্টায় দীর্ঘমেয়াদী সুবিধা পাওয়া যায়? রোহিত জিজ্ঞাসা করলেন, এ কেমন বাবা? সন্ন্যাসী বাবা বললেন, গ্রামের দিকে তাকাও, মানুষ কি চায়, তাদের চাহিদাগুলি বোঝো, তারপর সেই চাহিদাগুলি পূরণের উপায় খুঁজে বের করো। কঠোর পরিশ্রমের সাথে বুদ্ধিমত্তার সমন্বয় মানে সঠিক সময়ে সঠিক কাজ করা। রোহিত সেই রাতে ভাবলেন। তার মনে পড়ল যে গ্রামের লোকেরা প্রায়শই অভিযোগ করত যে তারা বাজারে ভালো সবজি খুঁজে পাচ্ছে না। যেগুলো পাওয়া যায় সেগুলো হয় দামি, নয়তো নষ্ট। রোহিত ভাবল, কেন তার জমিতে সবজি চাষ করে মেলায় বিক্রি করা যাবে না? এই ধারণা তার কাছে নতুন ছিল, কিন্তু সে ভয়ও পেয়েছিল, যদি ফসল নষ্ট হয় তাহলে মানুষ যদি তা না কিনে তাহলে কি হবে? তারপর তার মনে পড়ল সন্ন্যাসী বাবার কথা, কঠোর পরিশ্রমের সাথে বুদ্ধিমত্তার মিশ্রণ। সে সিদ্ধান্ত নিল যে সে চেষ্টা করবে। পরের দিন রোহিত তার জমিতে কাজ শুরু করল। সে তার বাবার কাছে কিছু বীজ চাইল এবং একটি ছোট জায়গায় সবজি বপন করল। সে দিনরাত কঠোর পরিশ্রম করল, জল দেওয়া, সার দেওয়া, পোকামাকড় দেওয়া, সব কিছুই সে একা করল। কিন্তু কয়েকদিন পর প্রবল বৃষ্টি হলো। রোহিতের ক্ষেত পানিতে ডুবে গেল। যে ছোট ফসল উঠছিল তা নষ্ট হয়ে গেল। রোহিত ক্ষেতের ধারে বসে কাঁদতে লাগল। সে ভাবল, হয়তো আমি বড় কিছু করতে পারছি না, হয়তো রাহুল ঠিকই বলেছিল। ঠিক তখনই তার মা এসে পৌঁছালেন। তিনি রোহিতকে জড়িয়ে ধরে বললেন, বাছা, হাল ছেড়ো না। যারা বারবার মহান হয় তারা পড়ে যায়, কিন্তু তারাও উঠে দাঁড়ায়। মায়ের কথা শুনে রোহিত আবার সাহস ফিরে পেল। সে ভাবল, হয়তো এটা আমার জন্য একটা পরীক্ষা। সে আবার চেষ্টা করার সিদ্ধান্ত নিল।
এবার সে তার বুদ্ধি কাজে লাগালো। সে গ্রামের এক বৃদ্ধ কৃষকের সাথে পরামর্শ করল এবং বৃষ্টি থেকে রক্ষা পেতে মাঠে ড্রেন তৈরি করতে শিখল। সে আবার বীজ বপন করল, কিন্তু এবার সে সাবধান ছিল। কয়েক সপ্তাহ পরে ফসল প্রস্তুত হয়ে গেল। সবুজ শাকসবজি, টমেটো, ঢেঁড়ি, পালং শাক। রোহিত মেলায় এগুলো বিক্রি করেছে। এবার সে 200 টাকা পেয়েছে। লোকেরা তার প্রশংসা করতে শুরু করেছে। একজন লোক বলল, রোহিত, এই সবজিগুলো শহরের সবজির চেয়েও ভালো, পরের বার আরও বেশি করে আনো। রোহিতের চোখ জলজল করে উঠল। সে অনুভব করল দ্বিতীয় রহস্যটি কাজ করেছে। কঠোর পরিশ্রমের সাথে মস্তিষ্কের মিশ্রণ ফলাফল বদলে দিয়েছে। তোমার সাথেও কি এমনটা ঘটেছে? তুমি কি কখনো কঠোর পরিশ্রম করেও কোনো ফল পাওনি? আর কখনো কি এমন ঘটেছে যে সামান্য মস্তিষ্কের পরিশ্রম সবকিছু বদলে দিয়েছে? চাণক্য বলতেন, কঠোর পরিশ্রম সোনার খনি, কিন্তু তা খননের জন্য সঠিক সরঞ্জামের প্রয়োজন। এটি হলো দ্বিতীয় রহস্য। অন্ধভাবে কাজ করো না, বুদ্ধিমত্তার সাথে কাজ করো। রোহিতের ছোট্ট জয় তাকে নতুন উৎসাহে ভরিয়ে দিল। এখন সে প্রতি সপ্তাহে মেলায় সবজি বিক্রি করতে শুরু করে। তার আয় বাড়তে শুরু করে। 200 থেকে 500, তারপর 700। গ্রামের লোকেরা তার প্রশংসা করতে শুরু করে। তার মায়ের মুখ উজ্জ্বল হয়ে ওঠে। প্রথমবারের মতো রোহিতের মনে হয়েছিল যে সম্ভবত সে সত্যি বড় কিছু অর্জন করতে পারবে। সে ভাবল, যদি সে আরও কঠোর পরিশ্রম করে এবং খামার সম্প্রসারণ করে, তাহলে সে একদিন রাহুলকে ছাড়িয়ে যেতে পারে। এই চিন্তা তাকে রাতে জাগিয়ে রাখত। কিন্তু প্রতিটি সাফল্যের সাথে একটা নতুন চ্যালেঞ্জ আসে। একদিন যখন রোহিত মেলা থেকে ফিরছিল, তখন রাস্তায় তার আবার রাহুলের সাথে দেখা হয়েছিল। এবার রাহুলের মুখে কোনো হাসি ছিল না। সে রোহিতের দিকে তাকিয়ে বলল, আমি শুনেছি তুমি এখন সবজি বিক্রি করছো। ঠিক আছে, কিছু অদ্ভুত কাজ করো, কিন্তু মনে করো না যে তুমি আমাকে ছাড়িয়ে যাবে। রোহিত কিছুই বলল না, সে শুধু হেসে চলে গেল। কিন্তু রাহুলের কথাগুলো তার হৃদয়ে ছুঁয়ে গেল। সে ভেবেছিল রাহুল হয়তো তাকে ঈর্ষান্বিত করছে। সেই রাতেই সন্ন্যাসী বাবা আবার তার সাথে দেখা করলেন। সন্ন্যাসী বাবা তার চোখে ঝলক দেখতে পেয়ে বললেন, বাবা, সাফল্যের শুরুটা ভালো, কিন্তু এখন তৃতীয় রহস্য শেখার সময়। রোহিত উৎসাহের সাথে উত্তর দিলেন, আমাকে বলো বাবা, আমি প্রস্তুত। সন্ন্যাসী বাবা বললেন, তৃতীয় রহস্য হলো সময়কে তোমার অস্ত্র বানানো। যারা সময়ের মূল্য বোঝে না তারা সারা জীবন আফসোস করে, কিন্তু যারা এটা বোঝে তারা পৃথিবী জয় করে। রোহিত জিজ্ঞেস করলেন, বাবা, সবারই তো সময় আছে, তাহলে এর মধ্যে এত বিশেষত্ব কি? সন্ন্যাসী বাবা হেসে বললেন, সবারই সমান সময় আছে। এটা আছে, কিন্তু যেভাবে এটি ব্যবহার করা হয় তা ভিন্ন। তুমি কিভাবে মনে করো রাহুল তোমার চেয়ে এগিয়ে গেল? রাহুল বলল, হয়তো তার টাকা এবং সুযোগ ছিল। সন্ন্যাসী বাবা না মাথা নাড়লেন এবং বললেন, না ছেলে, সে তার সময় বুদ্ধিমানের সাথে ব্যবহার করছিল। তুমি যখন মাঠে ঘাম ঝরাচ্ছিলে, তখন বাজারে লোকেদের সাথে দেখা করছিল, সে রাস্তা তৈরি করছিল। কঠোর পরিশ্রম গুরুত্বপূর্ণ, কিন্তু সঠিক সময়ে সঠিক কাজ করা আরও গুরুত্বপূর্ণ। সন্ন্যাসী বাবা আরও বললেন, এখন তোমাকে ভাবতে হবে তোমার ব্যবসা সম্প্রসারণের সঠিক সময় কখন। যদি তুমি সুযোগ চিনতে পারো, তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না। আর যদি তুমি তা হাতছাড়া করো, তাহলে বছরের পর বছর ধরে করা পরিশ্রম নষ্ট হয়ে যাবে। রোহিত ভাবতে লাগল। তার মনে পড়ল যে গ্রামের মানুষ প্রায়ই শীতকালে সবজির অভাব নিয়ে অভিযোগ করত। গ্রীষ্মকালে মাঠে কিছু না কিছু জন্মাত, কিন্তু শীতকালে বেশিরভাগ মানুষ বাজারের উপরে নির্ভর করত। রোহিত ভাবল যে যদি সে এখনই শীতের জন্য প্রস্তুতি নেয়, তাহলে সে হয়তো বড় কিছু অর্জন করতে পারবে। সে সন্ন্যাসী বাবাকে জিজ্ঞাসা করল, বাবা, শীতকালে সবজি চাষের এটাই কি সঠিক সময়? সন্ন্যাসী বাবা বললেন, বাবা, সময়টা লক্ষ্য করো, বুঝে নাও এবং তারপর এর সদ্ব্যবহার করো। এটাই চাণক্যের নীতি। রোহিত এখনই শীতের জন্য প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নিল। পরের দিন রোহিত তার পরিকল্পনায় কাজ শুরু করল। সে তার ক্ষেতের একটি অংশ বেছে নিল এবং শীতকালীন ফসলের জন্য বীজ কিনল, গাজর, মূলা এবং বাঁধাকপি। কিন্তু তার আরও টাকার প্রয়োজন ছিল। সে তার মাকে বলল, বাবা, আমাদের যত ছোট ছোট গয়না আছে তা বিক্রি করো, আমি শুধু তোমাকেই বিশ্বাস করি। রোহিতের চোখ দুটো জলে ভেসে উঠল। সে তার মায়ের হাত চুমু খেয়ে বলল, মা, আমি তোমাকে কখনো হতাশ করব না। রোহিত তার গয়না বিক্রি করে তার সমস্ত টাকা তার খামারে বিনিয়োগ করার প্রস্তুতি নিতে লাগল। সে দিন রাত কঠোর পরিশ্রম করল, কিন্তু এবার তার তৃতীয় রহস্যটি মনে পড়ল, সঠিক সময়ের জন্য অপেক্ষা করা। শীতকাল এখনো 2 মাস বাকি ছিল। সে ভাবল, আমি যদি এখনই প্রস্তুতি নিই, শীতকাল এলে আমার ফসল প্রস্তুত হয়ে যাবে। সে তার জমিতে নালা খনন করল, জলের ব্যবস্থা করল এবং বীজ বপন করল। কিন্তু অসুবিধা এখনও শেষ হয়নি। একদিন যখন সে জমিতে কাজ করছিল, তখন গ্রামের একজন বিশিষ্ট জমিদার রঘু এসে হাজির হল। রঘু রোহিতকে দেখে বলল,
আমি শুনেছি তুমি এখন বড় মানুষ হওয়ার কথা ভাবছ। দেখো এই ক্ষেত কত ছোট, আমার 100 বিঘা জমি আছে, তুমি কি করতে পারো? রোহিত চুপচাপ মাথা নিচু করে বলল, আমি শুধু চেষ্টা করছি স্যার। রঘু হেসে বলল, দেখা যাক তোমার এই স্বপ্ন কখন সত্যি হয়। রঘু চলে যাওয়ার পর রোহিত মাঠে একা বসে রইল। সে নিজেকে সন্দেহ করতে লাগল, আমি কি সত্যিই কিছু করতে পারবো? তুমি কি কখনো সঠিক সময়ের জন্য অপেক্ষা করেছ? এমন কি কখনো ঘটেছে যে তুমি সঠিক মুহূর্তটি কাজে লাগিয়েছ এবং সব কিছু বদলে গেছে? চাণক্য বলেছিলেন যে সময় হলো সর্বশ্রেষ্ঠ শিক্ষক, কিন্তু এটি তার শিষ্যদের হত্যা করে শিক্ষা দেয়। এটি তৃতীয় রহস্য। সময়কে জানুন, অপেক্ষা করুন এবং এটিকে আপনার অস্ত্র করুন। সময় চলে গেল। রোহিতের কঠোর পরিশ্রম ফলপ্রসূ হতে শুরু করেছিল। শীতকালে তার খামার তাজা সবুজ শাকসবজিতে ভরে গিয়েছিল। যখন সেই সবজিগুলি মেলায় নিয়ে গিয়েছিল তখন জায়গাটি ভিড় করে ফেলেছিল। বাঁধাকপি, মূলা, গাজর সবকিছু এত তাজা এবং সাশ্রয়ী ছিল যে লোকেরা তার প্রশংসা না করে পারছিল না। সেদিনই সে 1500 টাকা আয় করেছিল। এই প্রথম তার এত বড় অঙ্কের টাকা ছিল। যখন সে বাড়ি ফিরে তার মাকে টাকা দেখালো তখন সে তাকে জড়িয়ে ধরে বলল, বাছা, আমি জানতাম তুমি এটা করবে। রোহিতের চোখ আনন্দে অশ্রুতে ভরে গেল। সে অনুভব করতে শুরু করল যে সম্ভবত তার জীবন বদলে যেতে চলেছে। ধীরে ধীরে তার নাম সারা গ্রামে ছড়িয়ে পড়তে শুরু করল। লোকেরা বলতে শুরু করল, দেখো, রোহিত অসাধারণ কিছু করেছে। সে আগে অন্যদের জমিতে শ্রমিক হিসেবে কাজ করত এবং এখন নিজের ব্যবসা শুরু করছিল। কিন্তু সাফল্য বাড়ার সাথে সাথে তার ঈর্ষাও বাড়তে থাকে। রাহুলের পক্ষে এটি লুকানো কঠিন হয়ে পড়ে। একদিন সে তার বন্ধুদের সাথে রোহিতের খামারে পৌঁছে। সে মজা করে বলল, আরে রোহিত, তুমি এখন বড় মহাজন হয়ে গেছো। মনে হচ্ছে তোমার কাছে আমাদের মতো দরিদ্রদের সাথে কথা বলার সময় নেই। রোহিত হেসে তা উড়িয়ে দিল, কিন্তু রাহুলের কথার পেছনের ব্যঙ্গ তাকে বিরক্ত করেছিল। সেই রাতেই সন্ন্যাসী বাবা আবার তার সাথে দেখা করলেন। তিনি রোহিতের অগ্রগতি দেখে বললেন, বাবা, তুমি তোমার সময়ের সর্বোত্তম ব্যবহার করেছ, কিন্তু এখন চতুর্থ রহস্য শেখার সময়। রোহিত উত্তেজিত হয়ে বললেন, বাবা, আমাকে বলো, আমি প্রতিটি গোপন রহস্য থেকে নতুন কিছু শিখছি। সন্ন্যাসী বাবা উত্তর দিলেন, চতুর্থ রহস্য হল তুমি নিজেকে কাদের সাথে ঘিরে রাখো। এটি তোমার সাফল্য নির্ধারণ করে। তোমার সঙ্গী হওয়া উচিত এমন মানুষ যারা তোমাকে অনুপ্রাণিত করে, তোমার কঠোর পরিশ্রম বোঝে এবং কিন্তু যারা তোমাকে ঈর্ষান্বিত করে এবং তোমাকে পিছনে টেনে নেয়, তাদের নিজের থেকে দূরে রাখাই ভালো। রোহিত জিজ্ঞাসা করলেন, বাবা, কিন্তু কে ঠিক আর কে ভুল তা তুমি কিভাবে বুঝবে? সন্ন্যাসী বাবা ব্যাখ্যা করলেন, মানুষের কথা দিয়ে নয়, তাদের কাজ দিয়ে বিচার করো। যে তোমার অগ্রগতিতে আনন্দিত হয় সে তোমার প্রকৃত বন্ধু, কিন্তু যে তোমার সাফল্যে বিরক্ত হয় সে তোমার শত্রু। চাণক্য বলেছিলেন যে একজন ভুল বন্ধু তোমার সমস্ত পরিশ্রম নষ্ট করে দিতে পারে। অতএব তোমার সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে বুদ্ধিমান হওয়া গুরুত্বপূর্ণ। এই কথা শুনে রোহিতের রাহুলের কথা মনে পড়ল। তার মনে হতে লাগলো যে সম্ভবত রাহুল তার প্রকৃত বন্ধু নয়, বরং তার পথের কাঁটা। সন্ন্যাসী বাবা আরও বললেন যে কেবল শত্রুদের এড়িয়ে চলাই যথেষ্ট নয়, তোমাকে এমন লোকও খুঁজে বের করতে হবে যারা তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। একা বেশি দূর যেতে পারে না। সঠিক কোম্পানি তোমার শক্তি 10 গুণ বাড়িয়ে দিতে পারে। রোহিত তার পরামর্শ মনে প্রাণে গ্রহণ করলেন। পরের দিন সকালে সে তার ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত নিল। সে ভাবল যে যদি সে গ্রামের বাইরের বাজারে সবজি পৌঁছে দিতে পারে তাহলে তার আয় বাড়তে পারে, কিন্তু তার জন্য তার সাহায্যের প্রয়োজন। সে একা সবকিছু সামলাতে পারবে না। তারপর তার চোখ পড়ল গ্রামের এক পরিশ্রমী ছেলে কমলের ওপর। কমল দরিদ্র ছিল, কিন্তু কখনো কাজ থেকে পিছু পা হতো না। রোহিত তাকে বলল, কমল, তুমি কি আমার সাথে কাজ করবে? আমি তোমাকে একটা অংশ দেব। কমলের চোখ জ্বলে উঠল। সে উত্তর দিল, ভাই, আমার শুধু একটা সুযোগ দরকার, আমি তোমার সাথে আছি। তারপর তারা একসাথে কাজ শুরু করে। কমল খামারের দেখাশোনা করে আর রোহিত বাজারে সবজি বিক্রি শুরু করে। অল্প সময়ের মধ্যেই এই জুটি বিখ্যাত হয়ে ওঠে। লোকে বলতে শুরু করে যে রোহিত এবং কমলের সবজি সবচেয়ে ভালো। রোহিত বুঝতে পারল যে সন্ন্যাসী বাবার চতুর্থ রহস্য সত্যি প্রমাণিত হচ্ছে। সঠিক ব্যক্তির সঙ্গ তার শক্তি হয়ে উঠেছে। কিন্তু প্রতিটি ভালো জিনিসের সাথেই কিছু না কিছু ঝামেলা আসে। একদিন সন্ধ্যায় রোহিত এবং কমল বাজার থেকে ফিরছিল। এমন সময় রাহুল এবং তার বন্ধুরা রাস্তায় তাদের আক্রমণ করে। রাহুল রেগে বলল, তুমি কি খুব বেশি অহংকারী হচ্ছ? আমার মনে হয় আমাকে তোমাকে একটা শিক্ষা
পরীক্ষা দিতে হবে। রোহিত শান্তভাবে বলল, আমি তোমার কি ক্ষতি করেছি? রাহুল হেসে বলল, তোমার অগ্রগতি আমার পরাজয়। তুমি যত ওপরে উঠবে আমি তত বেশি রাগ করব। এবং সে চলে গেল। সেই রাতে রোহিত গভীরভাবে দুঃখিত হলো। সে বুঝতে পারল না কেন রাহুল তাকে এত ঈর্ষান্বিত করে। কমল তাকে সান্ত্বনা দিয়ে বলল, ভাই, এমন মানুষ সর্বত্র থাকে, কিন্তু আমাদের তাদের দ্বারা থামানো উচিত নয়। কমলের কথাগুলো রোহিতকে গভীরভাবে স্পর্শ করেছিল। সে বুঝতে পেরেছিল যে ভালো বন্ধুরা ঢালের মতো আর খারাপ বন্ধুরা পথের কাঁটা। তোমার জীবনে কি এমন মানুষ আছে? কেউ কেউ অনুপ্রেরণা যোগায়, কেউ কেউ ঈর্ষান্বিত। তুমি কিভাবে তোমার বন্ধুদের বেছে নিয়েছিলে? চাণক্য বলেন, সবচেয়ে ভালো বন্ধু হলো সেই ব্যক্তি যে বিপদের সময় তোমার পাশে দাঁড়ায়। চতুর্থ রহস্য হলো সঠিক মানুষ বেছে নেওয়া, কারণ তারাই তোমার সাফল্যের আসল চাবিকাঠি। এখন রোহিত এবং কমলের কঠোর পরিশ্রম সার্থক হয়ে উঠছিল। তারা আর গ্রামের মেলায় সীমাবদ্ধ ছিল না, বরং কাছের শহরের বাজারে সবজি বিক্রি করতে শুরু করেছিল। তার আয় ১৫০০ টাকা থেকে বেড়ে ৩০০০ টাকা হয়ে গিয়েছিল। রোহিত তার মায়ের জন্য একটি নতুন শাল কিনেছিল এবং বাড়ি মেরামতের জন্য কিছু টাকা জমিয়েছিল। গ্রামের লোকেরা এখন তাকে সম্মান করত। একদিন গ্রামের প্রধান তাকে ডেকে বললেন, বাছা, তুমি পুরো গ্রামের জন্য গৌরব বয়ে এনেছো, এভাবে এগিয়ে যেতে থাকো। এই কথা শুনে রোহিতের মন গর্বে ভরে উঠল। তার মনে হলো সে এখন তার স্বপ্নের কাছাকাছি, কিন্তু সাফল্যের পথে সব সময় কাঁটা থাকে। একদিন রাতে যখন রোহিত এবং কমল ক্ষেতে সেচ দিচ্ছিলেন, তখন তারা অদ্ভুত কিছু লক্ষ্য করলেন। ক্ষেতের একটি অংশ সম্পূর্ণ শুকিয়ে গিয়েছিল। তারা যখন তদন্ত করতে গেল, তখন তারা দেখতে পেল যে কেউ ইচ্ছাকৃতভাবে খালটি কাদা দিয়ে ভরাট করেছে। রোহিত অনুমান করে কমলকে বলল, এটা নিশ্চয়ই কারো রসিকতা। কমল উত্তর দিল, ভাই, এটা নিশ্চয়ই রাহুলের কাজ, সে তোমাকে ঈর্ষা করছে। রোহিত কিছু বলল না, কিন্তু ভেতরে ভেতরে সে রাগ এবং ভয়ে ভরে গেল। পরের দিন তার মা প্রচণ্ড জ্বরে আক্রান্ত হলেন। রোহিত তাকে গ্রামের ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার তাকে পরীক্ষা করে বললেন, তার ভালো লাগছে না, তাকে শহরের হাসপাতালে নিয়ে যান। রোহিত চিন্তিত হয়ে পড়লেন। তিনি কমলকে বললেন, তুমি খামারের দেখাশোনা করো। আমি আমার মাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। হাসপাতালে ডাক্তার তাকে বললেন যে তার মা নিউমোনিয়ায় আক্রান্ত এবং চিকিৎসায় সময় লাগবে। রোহিত তার চিকিৎসার জন্য তার জমানো সমস্ত টাকা খরচ করে ফেলেছে। সে তার মায়ের পাশে গভীর দুঃখে বসেছিল। তার মা তার হাত ধরে বললেন, বাবা, আমি ভালো হয়ে যাব, কিন্তু হাল ছেড়ো না। রোহিতের চোখে জল এসে গেল। তার মনে হলো যেন সবকিছু হারিয়ে যাচ্ছে। সেই রাতেই সন্ন্যাসী বাবা আবার তার সাথে দেখা করলেন। তিনি রোহিতের অবস্থা দেখে বললেন, বাবা, এটা তোমার পরীক্ষা, এখন পঞ্চম রহস্য শেখার সময়। রোহিত ক্লান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, বাবা, আর কি বাকি আছে? সবকিছু শেষ হয়ে যাচ্ছে। সন্ন্যাসী বাবা বললেন, পঞ্চম রহস্য হল ধৈর্যের শক্তি বোঝা। যারা অসুবিধার মুখে ভেঙে পড়ে তারা কখনো বড় উচ্চতায় পৌঁছয় না, কিন্তু যারা অধ্যবসায়ী তারা প্রতিটি ঝড় কাটিয়ে ওঠে। রোহিত বললেন, বাবা, আমার মা অসুস্থ, ক্ষেত ধ্বংস হয়ে যাচ্ছে, আমি আর কত ধৈর্য ধরতে পারি? সন্ন্যাসী বাবা উত্তর দিলেন, ধৈর্য মানে চুপ করে বসে থাকা নয়, বরং এর অর্থ হলো সংকটের সময়েও সঠিক সিদ্ধান্ত নেওয়া। আর হাল ছেড়ে দিও না। চাণক্য বলতেন যে সময় ধৈর্যশীলদের জন্য পথ তৈরি করে। সন্ন্যাসী বাবা আরও বলতেন, তোমার মায়ের অসুস্থতা একটা পরীক্ষা, আর ক্ষেতের অবস্থা একটা চ্যালেঞ্জ। যদি তুমি এখন হাল ছেড়ে দাও তাহলে তোমার সমস্ত পরিশ্রম নষ্ট হয়ে যাবে, কিন্তু যদি তুমি ধৈর্য না হারাও তাহলে এই সময়টাও কেটে যাবে। রোহিত সন্ন্যাসী বাবার কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং হাল না হারানোর সংকল্প করলেন। পরের দিন সকালে তিনি কমলকে ডেকে বললেন, আমাদের ক্ষেতগুলো পুনরুদ্ধার করতে হবে, যাই হোক না কেন। কমল উত্তর দিলেন, ভাই, আমি তোমার সাথে আছি। একসাথে তারা খাল থেকে কাদা সরিয়ে পানি পরিষ্কার করলেন। রোহিত তার মায়ের চিকিৎসার জন্য কিছু গ্রামবাসীর কাছ থেকে টাকা ধার করে। সে দিনরাত হাসপাতাল এবং ক্ষেতের মধ্যে দৌড়াদৌড়ি করে, অনেক রাত ঘুমহীনভাবে কাটিয়েছে। সে রাহুলকে সন্দেহ করেছিল, কিন্তু এখন তার মুখোমুখি হওয়া ঠিক মনে করেনি। এক সপ্তাহের মধ্যে তার মায়ের স্বাস্থ্যের উন্নতি হতে শুরু করে। ডাক্তার ঘোষণা করলেন যে বিপদ কেটে গেছে। রোহিত স্বস্তির নিঃশ্বাস ফেললেন। সেদিনই সে মাঠে গেল এবং দেখল ফসল এখনও অক্ষত। কমলের সাথে সে সবজি কেটে বাজারে বিক্রি করল। এবার সে ২০০০ টাকা আয় করল। সে টাকাটা তার মায়ের কাছে নিয়ে গেল এবং বলল, মা, এটা তোমার জন্য, শুধু সুস্থ হও, এটাই আমার জন্য সব কিছু। তার মা তার পিঠে চাপড়ি দিয়ে বলল, বাছা, তুমি আমাকে বাঁচিয়েছ। সেই রাতে রোহিত ভাবল, যদি সে ধৈর্য না রাখত তাহলে হয়তো সে সব কিছু হারাতে পারত। তার মায়ের অসুস্থতা এবং খামারের সমস্যা দুটোই তাকে ভেঙে ফেলতে পারত, কিন্তু তার ধৈর্য তাকে টিকিয়ে রেখেছিল। সে একজন সন্ন্যাসী বাবার কথা মনে রেখেছিল, সময় একটা পথ করে দেয়।
তুমি কি কখনো এমন পরিস্থিতিতে ধৈর্য ধরেছ যখন সবকিছু হারিয়ে গেছে বলে মনে হচ্ছিল? তুমি কি হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে সাহস দেখিয়েছ এবং তারপর সবকিছু ঠিকঠাক হয়ে গেল? চাণক্য বলতেন যে ধৈর্য হলো প্রতিটি তালা খোলার চাবি। এটি পঞ্চম রহস্য, সংকটের সময় ধৈর্য ধরে রাখা, কারণ এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। তার মায়ের স্বাস্থ্যের উন্নতি এবং বাজারে তার সাফল্য রোহিতকে নতুন শক্তি দিয়েছে। এখন সে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠল। সে আর কামাল খামার প্রসারণের সিদ্ধান্ত নিল। তারা আরও কিছু গ্রামবাসীকে নিয়োগ করল এবং সবজির বৈচিত্র্য বৃদ্ধি করল। এখন তারা কেবল শাকসবজিই নয়, শস্য এবং ফলও চাষ করছিল। রোহিতের নাম গ্রামের বাইরেও ছড়িয়ে পড়তে শুরু করল। তার উৎপাদিত পণ্য কিনতে দূর দূরান্ত থেকে মানুষ আসত। কিন্তু যেখানে সাফল্য আছে সেখানে ঈর্ষাও জন্ম নেয়। রোহিতের অগ্রগতিতে ইতিমধ্যেই ঈর্ষান্বিত রাহুল আরও বেশি বিরক্ত হয়ে উঠল। সে রোহিতকে একটা শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিল। একদিন যখন রোহিত বাজারে সবজি বিক্রি করছিল, তখন সে দেখতে পেল যে তার কিছু পুরনো গ্রাহক তার কাছ থেকে আর কিছু কিনছে না। অবাক হয়ে সে একজন গ্রাহককে জিজ্ঞাসা করল, ভাই, এবার তুমি কি আমার দোকান থেকে কিছু কিনলে না? গ্রাহক উত্তর দিল, বাজারে খবর পাওয়া গেছে যে তোমার সবজি পোকামাকড়ে ভরা। লোকেরা বলে তুমি নিম্নমানের পণ্য বিক্রি করো। রোহিত হতভাগ হয়ে গেল, বলল, এটা মিথ্যে, আমার উৎপাদিত পণ্যই সবচেয়ে ভালো। কিন্তু গ্রাহক কাঁধ ঝাঁকিয়ে চলে গেল। রোহিত বুঝতে পারল না কে এই গুজব ছড়াচ্ছে। ঠিক তখনই কমল ছুটে এসে বলল, ভাই, আমি শুনেছি রাহুল আর তার বন্ধুরা গ্রামে এই গুজব ছড়াচ্ছে। ওরা তোমার সুনাম নষ্ট করছে। রোহিতের মুখ রাগে লাল হয়ে গেল। সে বলল, আমি কখনো কারো ক্ষতি করিনি। কমল জিজ্ঞেস করল, ভাই, এখন আমাদের কি করা উচিত? রোহিত বলল, আমি গিয়ে রাহুলের সাথে কথা বলবো। কিন্তু কমল রাজি হল না। না ভাই, সে তোমার উপর আরও বেশি ঈর্ষান্বিত। সে তোমার কথা শুনবে না। সেই রাতে রোহিত চিন্তিত হয়ে মাঠে বসে রইল। তারপর সন্ন্যাসী বাবা সে এসে পৌঁছল। সে রোহিতের মুখে বিষণ্ণতা দেখতে পেল এবং বলল, বাবা, ষষ্ঠ রহস্য শেখার সময় এসেছে। রোহিত ক্লান্ত কণ্ঠে বলল, বাবা, আমার শত্রুরা আমাকে ধ্বংস করতে বদ্ধপরিকর। আমার কি করা উচিত? সন্ন্যাসী বাবা বললেন, ষষ্ঠ রহস্য হল তোমার শত্রুদের বোঝা। যারা তোমাকে ঈর্ষান্বিত করে তাদের মনে কি চলছে তা জানা গুরুত্বপূর্ণ। যদি তুমি তোমার শত্রুর দুর্বলতা এবং চিন্তাভাবনা বুঝতে পারো, তাহলে তুমি তাকে পরাজিত করতে সফল হতে পারো। রোহিত বাবাকে জিজ্ঞেস করল, কিন্তু রাহুল শুধু আমাকেই ঘৃণা করে, তার চিন্তাভাবনা কি হতে পারে? সন্ন্যাসী বাবা বললেন, শত্রুর চিন্তাভাবনা বুঝতে হলে তোমাকে তার মতো ভাবতে হবে। রাহুল তোমাকে ঈর্ষান্বিত করে কারণ সে তোমার সাফল্যকে নিজের অপমান বলে মনে করে। সে চায় তুমি ব্যর্থ হও, যাতে সে নিজেকে আরও ভালোভাবে প্রমাণ করতে পারে। কিন্তু তার এই ঈর্ষা তার দুর্বলতা, এবং তোমাকে এই দুর্বলতার সুযোগ নিতে হবে। রোহিত জিজ্ঞেস করল, কিন্তু বাবা কিভাবে? সন্ন্যাসী বাবা উত্তর দিলেন, চাণক্য বলতেন, শত্রুকে পরাজিত করার জন্য প্রথমে তাকে বুঝতে হবে। তোমাকে জানতে হবে রাহুল কি চায়, তার পরিকল্পনা কি। তারপর তুমি তার বিরুদ্ধে একটা কৌশল তৈরি করতে পারবে। কিন্তু মনে রেখো, রাগের বশে কোনো সিদ্ধান্ত নিও না। শান্তভাবে চিন্তা করো, তারপর কাজ করো। রোহিত মনোযোগ দিয়ে শুনল এবং একটা পরিকল্পনা তৈরি করল। পরের দিন সে কমলকে ডেকে বলল, রাহুলের চক্রান্তের জবাব দিতে হবে। কিন্তু কমল বিজ্ঞতার সাথে জিজ্ঞেস করল, আমাদের কি করা উচিত ভাই? রোহিত উত্তর দিল, প্রথমে আমাদের খুঁজে বের করতে হবে যে সে পরবর্তীতে কি করবে। সে আমার ফসলের ক্ষতি করার চেষ্টা করতে পারে। আমাদের খামার রক্ষা করতে হবে। এরপর সে গ্রামের কিছু বিশ্বস্ত লোককে খামার পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করল। রোহিত তারপর গ্রামের প্রধানের সাথে দেখা করল এবং তার সমস্যা ব্যাখ্যা করল। প্রধান বলল, বাছা, আমি তোমার সাথে আছি। যদি রাহুল কিছু ভুল করে, আমি নিজেই তার সাথে কথা বলবো। রোহিত একটু স্বস্তি বোধ করল। তারপর সে বাজারে তার গ্রাহকদের সাথে দেখা করল এবং রাহুলের গুজব খণ্ডন করল। বলল, তুমি নিজেই দেখতে পারো, আমার ফসলই সেরা। যদি কারো কোনো সন্দেহ থাকে, তাহলে তারা আমার খামারে এসে নিজেরাই দেখতে পারো। কিছু গ্রাহক তাকে বিশ্বাস করল এবং তার সততার উপর আস্থা রাখল। কিন্তু রাহুল থামল না। এক রাতে যখন রোহিত এবং কমল মাঠে ছিলেন না, তখন তিনি তাদের বোঝানোর চেষ্টা করেন। রাহুল এবং তার বন্ধুরা মাঠে আগুন লাগানোর চেষ্টা করে, কিন্তু রোহিত ইতিমধ্যেই নিরাপত্তার ব্যবস্থা করে রেখেছিলেন। গ্রামবাসীরা রাহুলকে ধরে গ্রাম প্রধানের কাছে নিয়ে যায়। প্রধান রাহুলকে ধমক দিয়ে বলেন, তোমার লজ্জা হওয়া উচিত। রোহিত কখনো তোমার কোনো ক্ষতি করেনি, আর তুমি তার কঠোর পরিশ্রমের সুযোগ নিচ্ছ। তুমি আমাকে ধ্বংস করার জন্য বদ্ধপরিকর। রাহুল লজ্জিত বোধ করলেন এবং ক্ষমা চাইলেন। প্রতিশ্রুতি দিলেন
যে আর কখনো এমন ঘটনা ঘটবে না। রোহিত রাহুলকে ক্ষমা করে দিলেন, কিন্তু তিনি মনে মনে ভাবলেন, আমি আমার শত্রুকে বুঝতে পেরেছি এবং তার চক্রান্ত ব্যর্থ করে দিয়েছি। সেই রাতেই সন্ন্যাসী বাবা আবার এসে বললেন, পুত্র, তুমি ষষ্ঠ রহস্যটি শিখেছ, এখন কেউ তোমাকে পরাজিত করতে পারবে না। তুমি কি কখনো তোমার শত্রুদের বোঝার চেষ্টা করেছ? কখনো কি এমন ঘটেছে যে তুমি তাদের চিন্তাভাবনা পড়ে তাদের চক্রান্ত ব্যর্থ করে দিয়েছ? চাণক্য বলতেন যে শত্রুকে চেনা হলো তাকে পরাজিত করার প্রথম ধাপ। ষষ্ঠ রহস্য হল শত্রুদের বোঝা, যাতে তুমি সব সময় তাদের থেকে এক ধাপ এগিয়ে থাকো। রোহিতের পরীক্ষা এবং রাহুলের চক্রান্ত ব্যর্থ করার পর রোহিতের আত্মবিশ্বাস নতুন উচ্চতায় পৌঁছে যায়। সে এবং কমল তাদের ব্যবসা আরও প্রসারিত করে। তারা কেবল শাকসবজি নয়, শস্য এবং ফলমূলও বিক্রি শুরু। এমনকি গ্রামের বাইরের ব্যবসায়ীরাও তাদের কাছে আসতে শুরু করলেন। রোহিত তার উপার্জন দিয়ে তার মায়ের জন্য একটি ছোট বাড়ি তৈরি করলেন। তার স্বাস্থ্যের এখন সম্পূর্ণ উন্নতি হয়েছে এবং তিনি প্রতিদিন রোহিতের জন্য প্রার্থনা করতেন। গ্রামের লোকেরা বলতো, রোহিত অসাধারণ কাজ করেছে, একটি দরিদ্র ছেলে সবার ভরসা হয়ে উঠেছে। কিন্তু জীবনের শেষ পরীক্ষা এখনও বাকি ছিল। একদিন শহরের একজন বিশিষ্ট ব্যবসায়ী হরিলাল রোহিতের কাছে এসে বললেন, রোহিত, তোমার কঠোর পরিশ্রমে আমি খুব মুগ্ধ। আমার সাথে অংশীদার হও, আমরা একসাথে শহরে একটি বড় ব্যবসা শুরু করব। আমাকে তোমার ফসল দাও এবং আমি দ্বিগুণ দামে বিক্রি করব। এই প্রস্তাব শুনে রোহিত খুব খুশি হল। সে ভেবেছিল এটি তার স্বপ্ন পূরণের সুযোগ। সে হরিলালের সাথে হাত মিলিয়ে একটি অংশীদারিত্ব শুরু করে। রোহিত তার পুরো ফসল হরিলালের কাছে বিক্রি করে দিল। প্রথম মাস ভালোই গেল এবং হরিলাল ভালো লাভ করল, কিন্তু দ্বিতীয় মাসে হরিলাল অদৃশ্য হয়ে গেল। রোহিত জানতে পারল যে হরিলাল পুরো ফসল বিক্রি করে টাকা নিয়ে পালিয়ে গেছে। এখন রোহিতের কাছে কিছুই অবশিষ্ট নেই, কোনো ফসল নেই, কোনো টাকা নেই। সে মাঠে বসে কাঁদতে লাগল। তার মনে হলো যেন তার সমস্ত পরিশ্রম এবং স্বপ্ন নষ্ট হয়ে গেছে। কমল তাকে সান্ত্বনা দিলেন, কিন্তু রোহিত ভেঙে পড়লেন। সেই রাতেই একজন সন্ন্যাসী বাবা তাকে দেখে বললেন, বাবা, এটাই তোমার শেষ পরীক্ষা, এখন সপ্তম এবং শেষ রহস্য শেখার সময়। রোহিত হতাশ হয়ে জিজ্ঞাসা করলেন, বাবা, এখন আর কি বাকি আছে? সব কিছু শেষ। সন্ন্যাসী বাবা উত্তর দিলেন, সপ্তম রহস্য হল তোমার লক্ষ্যে অবিচল থাকা। যারা অসুবিধার মুখে দোদুল্যমান তারা কখনো তাদের গন্তব্যে পৌঁছায় না, কিন্তু যারা তাদের স্বপ্ন ধরে রাখে, যাই হোক না কেন, তারা পৃথিবী বদলে দেয়। রোহিত বললেন, বাবা, আমি সব কিছু হারিয়ে ফেলেছি, এখন আমি কি করতে পারি? বাবা উত্তর দিলেন, এখনও শেষ হয়নি ছেলে। তোমার সাহস, তোমার কঠোর পরিশ্রম, তোমার অভিজ্ঞতা সব কিছুই এখনও তোমার সাথে আছে। পরাজয় আসে যখন তুমি তোমার হৃদয়ে হাল ছেড়ে দাও। বাবা আরও বললেন, চাণক্য বলতেন যে ঘুমের মধ্যে যা দেখা যায় তা স্বপ্ন নয়, স্বপ্নই হলো যা তোমাকে ঘুমাতে দেয় না। তোমার লক্ষ্য শুধু টাকা আয় করা নয়, বরং নিজের এবং পরিবারের জন্য একটি উন্নত জীবন গড়ে তোলা। সেই স্বপ্ন কি মারা গেছে? না। তাই আবার ওঠো। রোহিত বাবার কথা শুনল এবং চোখের জল মুছে দিল। সে ভাবল, হয়তো বাবা ঠিকই বলেছে, আমি এখনও পরাজিত হইনি। পরের দিন সে কমলকে ডেকে বলল, আমরা আবার শুরু করব। হরিলাল আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু কেউ আমাদের সাহস কেড়ে নিতে পারবে না। কমল বলল, ভাই, আমি তোমার সাথে আছি। রোহিত গ্রামবাসীদের কাছ থেকে কিছু টাকা ধার করে আবার ক্ষেত প্রস্তুত করল। এবার সে হরিলালের মতো লোকদের বিশ্বাস করেনি। সে নিজেই বাজারে গেল, পুরনো গ্রাহকদের সাথে দেখা করল এবং বলল, আমাকে আরেকটি সুযোগ দাও, আমি তোমাকে হতাশ করব না। তার সততা দেখে লোকেরা আবার তার ফসল কিনতে শুরু করল। ধীরে ধীরে তার আয় স্বাভাবিক হয়ে গেল। সে তার ঋণ পরিশোধ করে একটি ছোট দোকান খুলেছিল, যেখানে সে তার ফসল বিক্রি শুরু করেছিল। 1 বছর পর তার দোকানটি গ্রামের সবচেয়ে বিখ্যাত হয়ে ওঠে। রাহুল, যে তাকে নিয়ে মজা করত, এখন চুপচাপ তার অগ্রগতি দেখছিল। একদিন গ্রামের মেলায় রোহিতকে সম্মানিত করা হয়েছিল। তার মা মঞ্চে তার সাথে দাঁড়িয়েছিলেন, তার চোখে গর্বের অশ্রু। রোহিত মাইক্রোফোনটি তুলে নিয়ে বললেন, এটা সবই হয়েছে আমার মা, আমার বন্ধু কমল এবং সেই সন্ন্যাসী বাবার কারণে, যিনি আমাকে আমার স্বপ্নগুলি কখনোই ত্যাগ করতে শেখাননি। সেই রাতে রোহিত তার নতুন বাড়ির ছাদে দাঁড়িয়েছিল। সে বুঝতে পেরেছিল যে সে কেবল তার শত্রুকেই নয়, তার দুর্বলতাগুলিকেও পরাজিত করেছে। সপ্তম রহস্যটি তার সাফল্যের ভিত্তি হয়ে দাঁড়িয়েছিল। তাহলে তুমি কি মনে করো? তুমি কি তোমার লক্ষ্যে অবিচল থাকো, নাকি অসুবিধার মুখে ভেঙে পড়ো? চাণক্য বলতেন, যারা তাদের স্বপ্ন ত্যাগ করে না, তারাই পৃথিবীর কাছে মাথা নত করে। এটি সপ্তম রহস্য। তোমার লক্ষ্যে অবিচল থাকো, কারণ এটাই তোমার আসল শক্তি। রোহিতের গল্প এখানেই শেষ হলো, কিন্তু তার শিক্ষা আমাদের সাথেই রয়ে গেছে। 7টি রহস্য।
তোমার পরিকল্পনা গোপন করা, কঠোর পরিশ্রমকে বুদ্ধিমত্তার সাথে সমন্বয় করা এবং সময়কে অস্ত্র হিসেবে ব্যবহার করা। নির্বাচন করা, ধৈর্যশীল হওয়া, আপনার শত্রুদের বোঝা এবং আপনার লক্ষ্যে অবিচল থাকা, এগুলি কেবল রোহিতের জীবনই নয়, আপনার জীবনকেও পরিবর্তন করতে পারে। তাই আপনার স্বপ্নগুলি সম্পর্কে ভাবুন, আপনার শত্রু কারা এবং আপনি কিভাবে তাদের পরাজিত করবেন। রোহিতের গল্প আমাদের শিক্ষা দেয় যে আমরা যতই সমস্যার মুখোমুখি হই না কেন, যদি আমাদের কঠোর পরিশ্রম এবং বিশ্বাস দৃঢ় থাকে, তবে কোনো স্বপ্নই অসম্ভব নয়। যখন আমরা আমাদের লক্ষ্যে অবিচল থাকি, তখন আমরা কেবল আমাদের শত্রুদেরই পরাজিত করি না, বরং আমাদের দুর্বলতাগুলিও কাটিয়ে উঠি। আপনি যদি এই গল্পটি দ্বারা অনুপ্রাণিত হয়ে থাকেন, তাহলে দয়া করে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনি যদি আপনার জীবনে এই 7টি রহস্য গ্রহণ করতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আপনি আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য আপনার প্রেরণা কখনোই হারাবেন না। আমাদের ভিডিওগুলিতে আরও এই ধরনের অনুপ্রেরণামূলক এবং জীবন বদলে দেওয়ার গল্প রয়েছে। তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি টিপুন এবং আমাদের সাথে আপনার স্বপ্নের যাত্রা শুরু করুন। মনে রাখবেন, কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সাথে আপনার স্বপ্নগুলি বাস্তবায়িত হতে পারে। এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা পরের বার আবার দেখা করব আরেকটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, অনুপ্রাণিত থাকুন এবং আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যান।